ওর গায়ের রংটা দেখেছো? দিন দিন যেন আষাঢ় মাসের মেঘের মতো কালো হয়ে যাচ্ছে। এমন কালো মেয়ে দেখলে ওরা চটে যাবে মধু। অত ভাত দিচ্ছ কেন ওকে? ভাত খেয়ে খেয়ে তো শরীরটা একদম ঢোল বানিয়ে ফেলেছে। আমার রূপার তো ভাগ্যটাই খারাপ। মেয়েটা সকাল থেকে কিচ্ছু খায়নি। আয় রে তোরা শুনবি যদি, আয় তাড়াতাড়ি, দরজা খুলে দাঁড়িয়ে আছে তফিতুনস গল্প তোরি। শান্ত গ্রাম, এখানে সূর্য ওঠে পাখিদের গানে। মধু আর মালতীর সাজানো সংসারে আজ এক ঝড়ো হাওয়া নিয়ে হাজির হলেন দূর গায়ের বিনু চাচি। আরে এ তো বিনু চাচি দেখছি। পাশের গ্রাম থেকে এত সকালে, কি খবর চাচি? রূপা বোন, আয় ভেতরে আয়। ও মা, চাচি, কোনো খবর না দিয়ে হঠাৎ? রূপা সোনা, আয় মা, কত শুকিয়ে গেছিস তুই। আয় বারান্দায় বস। আর খবর মধু, গ্রামে কি আর মুখ দেখানোর জো আছে? এই আপদটাকে নিয়ে এখন আমি কোথায় যাই বলো তো? কেন চাচি ওভাবে বলছেন কেন? রূপার মতন শান্ত মেয়ে তো আমাদের বংশে আর একটাও নেই। গ্রামের সবাই তো ওর হাতের কাজের তারিফ করে। হাতের কাজ দিয়ে কি আর মানুষের পেট ভরে? ওর গায়ের রংটা দেখেছো? দিন দিন যেন আষাঢ় মাসের মেঘের মতো কালো হয়ে যাচ্ছে। কালোই গায়ের মোড়ল তার ছেলের জন্য লোক পাঠিয়েছিল। রূপাকে দেখে তারা এমন ভাবে হাসাহাসি করলো যে আমার মরে যেতে ইচ্ছে করছিল। চাচি, গায়ের রং কি মানুষের হাতে? ঈশ্বর যেমন দিয়েছেন তেমনই তো হবে। রূপা তো কত সুন্দর নকশি কাঁথা সেলাই করে। ওর মতো রান্না এই তল্লাটে কেউ পারে না। হ্যাঁ, আরে ধুর, বিয়ের বাজারে কি কেউ কাঁথা সেলাই দেখে? সবাই দেখে দুধে আলতা গায়ের রং। লোকটা তো মুখের ওপর বলে গেল, এমন মেঘ বরণ মেয়ে ঘরে আনলে বাড়ির অলক কি হবে? বলো তো মধু, এখন কি আমার গলায় দড়ি দিতে হবে? তাই ভাবলাম শহরে নিয়ে গিয়ে কোনো বড় ডাক্তার দেখাবো, যদি কোনো ওষুধে ওর গায়ের রং একটু ফর্সা হয়। গ্রামের সহজ মানুষগুলোর মনেও যখন কুসংস্কার আর রঙের ভেদাভেদ ঢুকে পড়ে, তখন রূপার মতো মেয়েরা নিজের বাড়িতেই পরবাসী হয়ে যায়। ও দাদি, তুমি কি কখনো দেখেছো রাতের আকাশটা যখন কুচকুচে কালো হয় তখনই কিন্তু সব থেকে উজ্জ্বল তারাগুলো দেখা যায়? দিনের ফর্সা আকাশে কি কখনো তারা ফোটে? রূপা ফুপি তো আমাদের সেই কালো আকাশ, যার মনের মতো হাজারটা তারা জল জল করছে। তুমি শুধু আকাশটাই দেখছো দাদি, ওর তারাগুলো তো দেখতে পাচ্ছ না। থাম তো ছিঁচকে মেয়ে, বড়দের কথা একদম কথা বলবি না। তোর তো গায়ের রংটা সাপ আছে বলে বেশি কথা বলছিস। আমার গায়ের রং সাপ বলে নয় দাদি, রূপা ফুপির ভেতরের মনটা হীরের মতো চকচকে বলেই আমি এটা বলছি। তুমি দেখো, এই ফুপি একদিন আমাদের গ্রামের নাম উজ্জ্বল করবে। দুপুর গড়িয়েছে, তপ্ত রোদে সারা গ্রাম নিঝুম। কিন্তু মধুবাবুর ঘরের ভেতর যে আগুনের আঁচ বাড়ছে, তা ভাতের চালের নয়, তা হলো মানুষের মনের সংকীর্ণতার। আরে আরে, করছো কি মালতী? অত ভাত দিচ্ছ কেন ওকে? ভাত খেয়ে খেয়ে তো শরীরটা একদম ঢোল বানিয়ে ফেলেছে। এমনিতেই গায়ের রং কুচকুচে, এখন যদি শরীরটাও ভারী হয় তবে তো হাতি ছাড়া আর কেউ ওকে পছন্দ করবে না। এ কি বলছেন চাচি? মেয়েটা সকাল থেকে কিচ্ছু খায়নি, কাজকর্মে তো এক মুহূর্ত বসে থাকে না। ও তো খাবেই। খাবে মানে? এই বয়সে একটু মেপে না খেলে বিয়ে হবে কোত্থেকে? একটু রোগা পাতলা হলে তবেই না লোকে তাকে সুন্দরী বলবে। আমার রূপার তো ভাগ্যটাই খারাপ। অন্তত রূপটা যদি একটু ধরে না রাখি তবে ওর কপালে সারা জীবন লাঞ্ছনাই জুটবে। চাচি, খাওয়ার সময় এসব কথা না বললেই হয় না? মেয়েটা যে কষ্ট পাচ্ছে। কষ্ট কিসের? আমি তোর মঙ্গলের জন্যই বলছি। শোনো মালতী,
ময়নার বয়স তো এখন কম, এখন থেকেই ওকে কাঁচা হলুদ আর গরুর দুধ মাখাও। আমার রূপার মতো অযত্ন করো না, নইলে ওকেও কিন্তু এই রূপার মতো লোকে কালকুন্ডি বলে হাসাহাসি করবে। চাচি, গায়ের রং ফর্সা হলেই কি মানুষ সুখী হয়? মনের রংটাই তো আসল। ধুর, মনের রং তো কেউ বাইরে থেকে দেখতে পায় না। বিয়ের বাজারে ফর্সা গায়ের দাম সোনার চেয়েও বেশি। এই যে কালো মেয়ে, একে তো লোকে বাড়িতে অলক্ষ্মী বা অপয়া মনে করে। আচ্ছা দাদি, আমার একটা কথার উত্তর দেবে? কি কথা? আকাশ তো সারাদিন নীল থাকে, দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু চৈত্র মাসের ফাটা রোদে যখন মাঠ ঘাট চলে যায়, তখন কি ওই নীল আকাশ জল দিতে পারে? পারে না তো। তখন সবাই কিন্তু আকাশের ওই কালো মেঘের দিকেই চেয়ে থাকে। ওই কালো মেঘ যখন বৃষ্টি দেয়, তখনই আমাদের মাঠে ধান ফলে, আমাদের পেটে ভাত জোটে। তাহলে কালো কেন অপয়া হবে? ওরে বাপরে, বই পড়ে তো একদম পণ্ডিত হয়ে গেছিস দেখছি। আরে পাগলি, ওসব শুধু বইয়ের পাতাতেই ভালো লাগে। বাস্তবে যে মেয়ের রং চাপা, তাকে সমাজের এই লাঞ্ছনা সারা জীবন বয়ে বেড়াতে হয়। তুমি ভুল বলছো দাদি। যে মেঘ বৃষ্টি দেয়, সে মেঘ কালো হলেও সবাই তাকে সম্মান করে। রূপা পুপিও ঠিক তেমন। ও তো কালো না, ও হলো আমাদের বাড়ির সেই মেয়ে যে সবার মুখে হাসি ফোটায়। ছোট্ট ময়নার যুক্তি যেন এক চিলতে রোদ হয়ে রূপার মনের অন্ধকার কোণাগুলোতে আলো ছড়িয়ে দিচ্ছে। কিন্তু এই অন্ধকার সমাজ কি এত সহজে সে আলোকে মেনে নেবে? কানাইদা, ঘরে আছো? একটা দরকারি কাজে এলাম গো। আরে মধু, এসো এসো এসো। এই সাত সকালে ঘটকের দুয়ারে কার জন্য? তোমার এই ছোট মেয়ে ময়নার জন্য তো আর পাত্র খুঁজছো না নিশ্চয়ই? না কানাইদা, হাতটা রাখো। আমার এক চাচাতো বোন রূপা পাশের গ্রাম থেকে আমাদের বাড়িতে এসছে। মেয়েটা যেমন শান্ত, তেমনি ঘর কোনো আর গুণবতী। ওর জন্য একটা জবরদস্ত পাত্র খুঁজে দাও তো। আচ্ছা, রূপা নাম, তা মেয়ে দেখতে কেমন? বুঝতেই তো পারছো মধু, এখনকার ছেলেরা আগে ছবি দেখতে চায়, রংটা যদি একটু সাপ না হয়। আরে কানাইদা, রং দিয়ে কি হবে? রূপার হাতের কাজ দেখলে তুমি অবাক হয়ে যাবে। যেমন রান্না জানে, তেমনি সেলাই। তুমি শুধু ভালো একটা ছেলে খোঁজ করো, যে মেয়েটার কদর বুঝবে। টাকা পয়সার চিন্তা করো না। ঠিক আছে ঠিক আছে, এই সাত সকালেই তোমার বাড়িতে আসছি। এক চিলতে মেয়েটাকে দেখে নি, তারপর খাতা খুলে দেখবো কার সাথে কপাল জোড়া যায়। কহে মধু, এই পাত্রের দেখা দাও। এই শহরের এক মস্ত বড় ইঞ্জিনিয়ার পাত্র আছে আমার হাতে। ছেলে একেবারে হিঁদের টুকরো, কিন্তু সে তো রাজকন্যার মতো মেয়ে চাই। এ কি মধু, তুমি তো আমার সাথে মস্করা করলে। এত কালো মেয়ে, এর জন্য তুমি শহরের ইঞ্জিনিয়ার পাত্র খুঁজছো? একে তো গ্রামের ক্ষেত মজুরের ঘরে পার করতে গেলেই কাল ঘাম ছুটে যাবে। দেখছেন ঘটক মশাই, আমি তো এই কথাই বলে আসছি। এই কুচকুচে রং নিয়ে এর কি বিয়ে হবে? অসম্ভব। এই মেয়েকে ওসব বড় ঘরে দেখানো মানে আমার ঘটকালি পেশার বদনাম। পাত্রপক্ষ বলেছিল আজকে গ্রামে আসবে একটা কাজে। আমি মেয়ে না দেখেই শুধু তোমার উপর ভরসা করে পাত্রপক্ষকে আসতে বলে দিয়েছি। আমি বলেছিলাম তোমার বাড়ির কথা, কিন্তু এখন তো দেখছি ওকে ফিরিয়ে দিতে হবে। এমন কালো মেয়ে দেখলে ওরা চটে যাবে মধু। কানাইদা, তুমি ওদের আসতে বলো। বাতিল করলে সামনাসামনি করবে, কিন্তু আসার আগেই তুমি আশা ছেড়ে দিও না।
পাগলামি, একদম পাগলামি। আচ্ছা ঠিক আছে, আমি ওদের নিয়ে আসছি, কিন্তু পরে আমার আর দোষ দিও না যেন। ও বিনু বৌদি, তাড়াতাড়ি করো, পাত্রপক্ষ এসে পড়েছে। কিন্তু সাবধান, আমার মান সম্মান যেন না যায়। আমি কিন্তু আগে থেকেই ওদের বলে রেখেছি, মেয়ে একদম দুধে আলতা, ওরা যেন কালো রঙের ছিঁটে ফোটাও না দেখে। ভয় নেই কানাই ভাই, আমি এমন ভাবে আস্তরণ দিচ্ছি যে নিজের মাও চিনতে পারবে না। এই রূপা, নড়িস না একদম। মা, মা দোহাই তোমার, আর মাখিও না। আয়নায় নিজেকে দেখে আমার নিজেরই ভয় লাগছে। এটা তো আমি না, এটা একটা সং। চুপ কর, এই পোড়া রং নিয়ে সামনে গেলে পাত্র কি তোকে পছন্দ করবে? কানাই ঘটক অনেক কষ্টে এই সম্বন্ধ এনেছে, আজ তোকে দুধে আলতা সুন্দরী সাজতেই হবে, নইলে তো আমাদের মান সম্মান সব যাবে। ওই যে গাড়ি এসে থামলো, আকাশ আর সোমনাথ বাবু এসে গেছেন। বিনু বৌদি, জলদি করো, আর শোনো, রূপাকে বলবে খুব কম কথা বলতে, পাউডার ফেটে গেলে কিন্তু সব ধরা পড়ে যাবে। ওমা, ফুপির মুখে কি চুন মেখে দিলে নাকি দাদি? ফুপিকে তো আর চেনাই যাচ্ছে না, ওনাকে তো একদম সং দেখাচ্ছে। দূর হয় এখান থেকে আপদ, যা গিয়ে বাইরে দেখ গে, তোর যষ্টি মধু বুদ্ধি এখানে দিতে আসিস না। এই যে সোমনাথ বাবু, বসুন বসুন। এই হলো আমাদের মধুর বাড়ি, আর মেয়ে সে তো একেবারে সাক্ষাৎ দেবী। আমি তো আপনাদের আগেই বলেছি, এমন রাজকন্যার মতো রূপ এ তল্লাটে আর কারও নেই। দেখুন ঘটক মশাই, আমরা কিন্তু খুব সোজা সাপটা মানুষ। আমাদের ছেলের জন্য এমন একটা মেয়ে চাই যার মধ্যে নিজস্বতা আছে, যে লোক দেখানো চাকচিক্যের চেয়ে কাজকে বেশি ভালোবাসে। জি, রূপা মা তো খুব গুণবতী। ও ওই যে দেখুন দেখুন, চেয়ে দেখুন একবার, কি অপরূপ রূপ, পা রাখলে যেন মাটি ফর্সা হয়ে যায়, তাই না বিনু বৌদি? একদম, আমার মা যেন নিয়ে এসে গেছে, একদম সাক্ষাৎ পরী। আমাদের এই এলাকায় আমার রূপার মতো ফর্সা আর সুন্দর মেয়ে আর একটাও পাবেন না। ওর গায়ের রং তো একদম কাঁচা সোনার মতো, তাই না সোমনাথ বাবু? চাচি, আপনি কি নিশ্চিত যে এটাই ওনার আসল রূপ? আর ঘটক মশাই, আপনি তো বলেছিলেন মেয়ে রাজকন্যার মতো, কিন্তু ওনার গায়ের এই রংটা তো কেমন যেন ফেটে যাচ্ছে। আরে না বাবা, ওটা আসলে ওই শহরের হাওয়া তো, তাই একটু উজ্জ্বল দেখাচ্ছে। পরীর মতো দেখতে বলেই তো ওর নাম রূপা। ঘটক মশাই, আমরা কিন্তু মেয়ে দেখতে এসেছি, কোনো মাটির পুতুল বা সং দেখতে আসেনি। আপনি কি আমাদের সাথে তামাশা করছেন? এই কৃত্রিমতার মানে কি? নিস্তব্ধ উঠোন, সবার হৃৎপিণ্ড যেন শোনা যাচ্ছে। আকাশের চোখে এক অদ্ভুত শান্ত চাউনি। সে কি তবে রূপার এই কৃত্রিম রূপ দেখে বিরক্ত, নাকি সে অন্য কিছু খুঁজছে? আকাশ বাবা, আপনি ওভাবে তাকিয়ে আছেন কেন? মেয়েটা খুব লাজুক তো, তাই পাউডার মেখে একটু চুপচাপ আছে, কিন্তু ও তো একদম পরীর মতো ফর্সা। চাচি, আমি কি একটা ছোট কাজ করতে পারি, যদি আপনাদের অনুমতি থাকে? আমি ঠিক বুঝলাম না, আপনি ঠিক কি বলতে চাচ্ছেন? আরে আরে, এ কি করছেন বাবা? সর্বনাশ করলেন তো, মেয়েটার উজ্জ্বল রংটা তো ঢেকে দিলেন, ও তো এখন কালো দেখাচ্ছে। না চাচি, আপনি ভুল বলছেন। আমি এতক্ষণ একটা প্রাণহীন মাটির পুতুল দেখছিলাম, যার কোনো নিজস্বতা নেই। আর এখন আমি সেই রূপাকে দেখতে পাচ্ছি যাকে আমি ইন্টারনেটে ভিডিওতে দেখেছিলাম। ভিডিও? আমাদের রূপার ভিডিও? চাচি, আমি একজন আর্কিটেক্ট। আমি ইট পাথরের চেয়ে মাটির ঘরের স্নিগ্ধতা আর মাটির সোঁদা গন্ধ বেশি চিনি। মাসখানেক আগে আমি এই গ্রামে একটা প্রজেক্টের কাজে এসেছিলাম। তখন দেখেছিলাম একটা মেয়ে রোদে পুড়ে ঘুরে ঘুরে গ্রামের অসহায় মহিলাদের সেলাই আর হস্তশিল্প শিখিয়ে স্বাবলম্বী করার চেষ্টা করছে। তার সেই ঘর্মাক্ত শ্যামলা মুখটাতে যে আত্মবিশ্বাস ছিল, আমি সেই রূপাকেই জীবন সঙ্গিনী হিসেবে খুঁজতে এসেছি, এই কৃত্রিম পাউডার মাখা পুতুলটাকে নয়। কিন্তু ওর গায়ের রং তো চাপা,
লোকে কি বলবে? সমাজ কি বলবে সেই ভয়ে আপনি আপনার হিরে জহরত কন্যাকে সস্তা কয়লা দিয়ে ঢাকতে চেয়েছিলেন। কালো রংটা কোনো বাধা নয়, আসল বাধা হলো মানুষের নিচু আর নোংরা মানসিকতা। আমার ছেলের জন্য এমন একজন জীবন সঙ্গিনী দরকার ছিল যে সমাজ বদলানোর ক্ষমতা রাখে। রূপা ঠিক তেমনই একজন। রূপা, আমি কি তোমার সেই সাহসী রূপটাকে ফিরে পেতে পারি? এই মেকি রংটা কি মুছে ফেলবে? দেখেছো দাদি, আমি বলেছিলাম না, টুপি হলো হিরে। হিরেকে ময়লা দিয়ে ঢেকে রাখা যায় না। চাচি, আমরা যেটাকে অভিশাপ ভেবেছিলাম, আজ সেই রূপার গুণই ওর কপাল খুলেছে। ঈশ্বর মানুষকে ভেতর থেকে সুন্দর করেন, চামড়া দিয়ে নয়। মানুষের রূপটা তো বাইরের একটা আবরণ মাত্র। আসল ভাগ্য তৈরি হয় তার মেধা, ব্যবহার আর কর্ম দিয়ে। আপনার বাড়ির মেয়েটিকে রং দিয়ে নয়, বরং গুণ দিয়ে বিচার করুন। তবেই আমাদের সমাজ অন্ধকার থেকে আলোর পথে ফিরবে। কেমন লাগলো আজকের ভিডিও? কমেন্টে জানান। প্রতি মাসের প্রথম ও তৃতীয় শনিবার নতুন ভিডিও নিয়ে আসছি আমরা। দেখা হবে আগামী পর্বে।